প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো অনেক দিন ধরে করোনার কারণে কোভিড-19 এর কারণে আমাদের স্কুল বন্ধ। সেই হিসেবে আমরা নিয়মিত অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা শব্দের শ্রেণী বিভাগ। শব্দের লিখে নাও, তোমরা খাতা কলম বের করে লেখো শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ। তাহলে শব্দ আগে কি আমাকে জানতে হবে যে শব্দ কি। শব্দ জানতে হলে আগে জানতে হবে ধ্বনি কি। আমরা মুখ থেকে যে উচ্চারণ করি বা যাই আওয়াজ আমাদের মুখ থেকে বের হয় সেটাই ধ্বনি। সেই ধ্বনির অর্থাৎ অর্থপূর্ণ ধ্বনি এবং ধ্বনি সমষ্টিকে বলাই শব্দ। তাহলে আমরা মুখ থেকে যে ধ্বনি উচ্চারণ করি সেই ধ্বনির সমষ্টি বা সেই ধ্বনি যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটা শব্দ। তাই বলা হয় অর্থপূর্ণ ধ্বনি এবং ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন ধ্বনিযুক্ত শব্দ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন অর্থযুক্ত ধ্বনিকে শব্দ বলে। অর্থযুক্ত ধ্বনিকে শব্দ বলে। তাহলে আমরা বুঝলাম ধ্বনি শব্দ কি, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে অথবা অর্থযুক্ত ধ্বনিকে শব্দ বলে। এখন বলি আমরা পড়ব কি শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ এই শব্দকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এর মধ্যে সাধারণত আমরা কয়েক ভাগে ভাগ করি, যেরকম গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ এবং উৎসমূলক শ্রেণী বিভাগ। অর্থাৎ শব্দকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে গঠনমূলক, অর্থমূলক এবং উৎসমূলক। তাহলে আমরা বলি গঠনমূলক, অর্থাৎ গঠনমূলক ভাবে শব্দ কয় প্রকার। তাহলে আসলে দেখি গঠনমূলক। গঠনমূলক 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 ভাবে শব্দ কয় প্রকার। এক আছে মৌলিক শব্দ, মৌলিক শব্দ। দুই আছে সাধিত শব্দ, সাধিত শব্দ। তাহলে গঠনমূলক ভাবে শব্দ দুই প্রকার। গঠনমূলক ভাবে শব্দ দুই প্রকার, একটা আছে মৌলিক শব্দ আর একটা আছে সাধিত শব্দ। এবার দেখি মৌলিক শব্দ কাকে বলে। মৌলিক শব্দ আছে যে শব্দকে ভাঙা যায় না বা ভেঙে বিশ্লেষণ করা যায় না, সেটা আছে মৌলিক শব্দ। আবার শোনো, যে শব্দকে ভাঙা যায় না বা ভেঙে বিশ্লেষণ করা যায় না সেটা আছে মৌলিক শব্দ। যেমন যদি লিখি মৌলিক শব্দ গোলাপ, গোলাপ, নাক বা লাল। দেখো গোলাপ এই শব্দকে ভেঙে আর বিশ্লেষণ করা যাবে না। গোলাপ গোলাপি, লাল লাল লালি, এই শব্দকে বিশ্লেষণ করা যায় না। বা নাক, এই শব্দকে ভাঙা যাচ্ছে না বা বিশ্লেষণ করা যাচ্ছে না। এবার সাধিত শব্দ, যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা বা ভাঙা যায় সেইটাই আছে সাধিত শব্দ। তাহলে বলো, যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায় সেটা হচ্ছে সাধিত শব্দ। যেমন চাঁদ মুখ, চাঁদ মুখ। চাঁদ মুখ, তাহলে দেখো চাঁদ মুখ, নীল আকাশ, চাঁদ মুখ, চাঁদের মুখ, মুখ
দেখো এটা ভাঙা বিশ্লেষণ করার আছে। চাঁদের মতো মুখ ভাঙা যাচ্ছে আবার কিভাবে? চাঁদ এবং মুখ সম্পূর্ণ আলাদা শব্দ, দুটো মিলে গেছে চাঁদ মুখ। নীল আকাশ, নীল যে আকাশ বিশ্লেষণ করেছে নীল যে আকাশ, কিন্তু নীল এবং আকাশ সম্পূর্ণ আলাদা শব্দ বা ভাঙা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সাধিত শব্দ। খালি বুঝলে মৌলিক শব্দ সাধিত শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা আছে মৌলিক শব্দ, আর যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটা আছে মৌলিক শব্দ, আর যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা আছে সাধিত শব্দ। এবার আসো অর্থমূলক ভাবে। অর্থমূলক ভাবে অর্থমূলক শব্দ তিন প্রকার। এক, যৌগিক শব্দ। যৌগিক শব্দ তোমরা খাতায় লিখে নাও। অর্থমূলক শব্দ তিন প্রকার। এক আছে যৌগিক শব্দ, দুই আছে রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। তিন আছে যোগরূঢ় শব্দ। তিন আছে কি শব্দ? যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। তাহলে কি হলো? অর্থমূলকভাবে শব্দ তিন প্রকার, অর্থাৎ শব্দের অর্থের দিক থেকে শব্দ আছে তিন প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, দুই নম্বর আছে রূঢ় বা রূঢ়ি শব্দ, তিন নম্বর আছে যোগরূঢ় শব্দ। এবার আমরা দেখি তাহলে যৌগিক শব্দ কাকে বলে? যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং সাধারণ ব্যবহৃত অর্থ একই, সেটা আছে যৌগিক শব্দ। আবার শোনো, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন উদাহরণ দিই, যৌগিক শব্দ যেমন লিখি গায়ক। গায়ক গই যোগ নট বা অ, গই যোগ অ সমান সমান গায়ক। এই গায়ক আছে কি বলছে? তাহলে দেখো এটা আছে যৌগিক শব্দ, অর্থাৎ এর ব্যবহার গায়ক মানে যে গান করে। তাহলে ব্যুৎপত্তিগত অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারে আমরা বলছি গায়ক হিসেবে যে গান করে, তাহলে এটা অর্থ ঠিক আছে। তারপরে যদি লিখি কর্তব্য, কর্তব্য সমান যা করা উচিত, করা উচিত। যদি আবার লিখি কর্তব্য, যদি লিখি মধুর, মধুর মধুর মতো স্বাদযুক্ত। তাহলে দেখো মধুর, মধু যোগ র, মধুর, মধুর সাথে র বিভক্তি যুক্ত আছে মধুর, কিন্তু অর্থ একই থেকে যাচ্ছে। সেটা মধুর মতো স্বাদযুক্ত বলতে মধু, মধুর। তাহলে ব্যুৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ একই, এই জন্য একে বলা হয় যৌগিক শব্দ। এরপরে আমরা দেখি রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে রূঢ় বা রূঢ়ি শব্দ কত বলে? যে শব্দের প্রত্যয় বা উপসর্গ যোগে শব্দের মধ্যে বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, অর্থাৎ যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ গঠন না করে অন্য একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করে, সেটা আছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আবার শোনো, প্রত্যয় বা উপসর্গ যোগে
বা অর্থের অনুগামী না হয়ে যে শব্দ অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে সেটাই আছে রূঢ় বা রূঢ়ি শব্দ। যদি আমরা উদাহরণ দিই, যেমন হস্তি, লিখি হস্তি। হস্তি মানে কি? হস্তি মানে হাত। হস্তির বিশ্লেষণ করে পাওয়া যায় হস্ত যোগ ইন, অর্থাৎ হস্তি বিশ্লেষণ করলে হয় বা বাংলা হয় হস্ত যোগ ইন, এবং বিশ্লেষণ করলে পাওয়া যায় হাত আছে যার। কিন্তু হাত আছে তো মানুষেরও হাত আছে, তাহলে মানুষ কি হস্তি? না, হস্তি বলতে আমরা এখানে উপসর্গ বা প্রত্যয় যোগ করে ব্যবহার করছি হস্তি, হস্ত যোগ ইন। কিন্তু যখন আমরা হস্তি বলছি তখন আমরা হাতিকে বোঝাচ্ছি, তাহলে অর্থাৎ একটা পশুকে বোঝাচ্ছি। এই জন্য হস্তি আছে রূঢ় বা রূঢ়ি শব্দ। যদি আবার আরেকটা লিখি, যদি গবেষণা, গবেষণা গো যোগ এসোনা, গবেষণা, গবেষণা বলতে গো যোগ এসোনা। এই গো যোগ এসোনা বলতে গরু খোঁজাকে বোঝানো হয়, গরু খোঁজা। কিন্তু আমরা কি গরু খুঁজতেছি? না, আমরা খুঁজতেছি একটা উদ্যান, বিরাট মহৎ আকারে বা বিশাল আকারে উদ্যানকে আমরা গবেষণা বলতেছি। বিশাল আকারের কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করাকে আমরা বলি গবেষণা। তাহলে প্রত্যয় বা উপসর্গ যোগ করে সেই অর্থ যদি শব্দের মূল সেই অর্থ যদি না প্রকাশ করে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাহলে সেটা হবে কি? রূঢ় বা রূঢ়ি শব্দ। এবার আমরা দেখি যোগরূঢ় শব্দ। তিন আছে যোগরূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ কি? সমাসবদ্ধ পদের, অর্থাৎ সমাস নিষ্পন্ন পদের, সমস্যামান পদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করলে সেটা আছে যোগরূঢ় শব্দ। আবার শোনো, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমস্যামান পদের অর্থ না বুঝে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেটা হবে কি? যোগরূঢ় শব্দ। যেমন আমরা লিখি পঙ্কজ, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, জন্মে যা। এখন পঙ্কে কি জন্মে? শাপলা হতে পারে, শালুক হতে পারে, পদ্ম ফুল হতে পারে, এবং আরো অনেক কিছু হতে পারে। কিন্তু এই পঙ্কজ বললেই আমরা কি বোঝাচ্ছি? পদ্ম ফুল। তাহলে এই জন্য এটা একটা সমাসবদ্ধ পদ, এই জন্য আমরা পঙ্কজকে বলি যোগরূঢ় শব্দ। আবার যদি বলি রাজপুত্র, রাজপুত্র, রাজার পুত্র, রাজার পুত্র। রাজপুত্র বলতে রাজার পুত্র, সমাসবদ্ধ হয়েছে রাজার পুত্র। কিন্তু রাজপুত্র বলতে বোঝায় আমরা একটা জাতি বিশেষ, অর্থাৎ যেন আমরা বলি রাজ পরিবার, অর্থাৎ রাজ পরিবার মানে ওরা একটা জাতি হিসেব করে মনে করি। এই জন্য রাজপুত্র বলতে ওই জাতি যে রাজার পরিবার, সেই পরিবারের একটা সন্তান রাজপুত্র। তাহলে এটা আমরা একটা জাতি বিশেষে বোঝালাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝছো কি? অর্থমূলকভাবে শব্দ তিন প্রকার, একটা আছে যৌগিক শব্দ, একটা আছে যোগরূঢ় শব্দ, আর একটা আছে রূঢ় বা রূঢ়ি শব্দ। যে তাহলে বুঝলে? এবার এসো আমরা বলি উৎসমূলকভাবে। উৎসমূলকভাবে শব্দ কয় প্রকার? উৎসমূলকভাবে শব্দ 5 প্রকার। উৎসমূলক, উৎসমূলক শব্দ 5 প্রকার। উৎসমূলক শব্দ কয় প্রকার? 5 প্রকার। কি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। অর্থাৎ এই শব্দের উৎপত্তি থেকে বা উৎস থেকে যে শব্দগুলো এসেছে সেটা আছে উৎসমূলক শব্দ। এই উৎসমূলক শব্দ কয় প্রকার? 5 প্রকার। তৎসম, অর্ধ তৎসম, দেশি, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ।
এবার বলি তাহলে তৎসম শব্দ কি? তৎসম শব্দ কি? এক লিখে আমরা তৎসম শব্দ, তৎসম শব্দ। তৎসম শব্দ অর্থাৎ যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে তাকে বলা হয় তৎসম শব্দ। আবার শোনো, যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে তাকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, চন্দ্র, নক্ষত্র, তারপরে আছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, সূর্য, এগুলো আছে বা শ্রাদ্ধ, এগুলো আছে সংস্কৃত শব্দ। আর এই সংস্কৃত শব্দ থেকে বাংলায় ব্যবহৃত হয় বলে একে বলা হয় তৎসম শব্দ। এরপরে আসো 3 নম্বর আছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। তাহলে অর্ধ তৎসম শব্দ কি? যে শব্দ সংস্কৃত থেকে অল্প একটু পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে সেটা বলা হয় অর্ধ তৎসম শব্দ। আবার শোনো, যে শব্দ সংস্কৃত থেকে অল্প বিস্তার পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে সেটা হলো অর্ধ তৎসম শব্দ। যেমন আমরা এখানে লিখেছি চন্দ্র, এটা হচ্ছে চন্দ্র। এখানে আমরা লিখি যদি হস্ত, সংস্কৃত শব্দ হচ্ছে হস্ত, অর্ধ তৎসম হয়েছে হন্ত। তা বোঝা গেছে সংস্কৃত শব্দ কি? একটা তৎসম শব্দ হচ্ছে যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি এসেছে সেটা আছে সংস্কৃত তৎসম শব্দ। আর যে শব্দ সংস্কৃত থেকে একটু পরিবর্তন বা অল্প বিস্তার পরিবর্তন এসে ব্যবহৃত হয়েছে, বাংলায় ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এবং অর্ধ তৎসম শব্দ আরো আছে। যেমন সংস্কৃত শব্দ ছিল শ্রাদ্ধ, এখানে এসে শ্রাদ্ধ। সংস্কৃত শব্দ ছিল গৃহিণী, এখানে এসে গিন্নি। তাহলে কি বোঝা গেছে সংস্কৃত শব্দ অর্ধ তৎসম শব্দ কি? এরপর যদি আমরা বলি তদ্ভব শব্দ, তদ্ভব, তদ্ভব শব্দ কি? যে শব্দ সংস্কৃত থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে সেটা আছে তদ্ভব শব্দ। আবার শোনো, যে শব্দ সংস্কৃত থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন আমরা সংস্কৃত শব্দ কি লিখেছি? চন্দ্র, তারপরে অর্ধ তৎসম লিখেছি চন্দ্র, এবার তদ্ভব হয়েছে চাঁদ। তাহলে বুঝলে চন্দ্র থেকে হয়েছে চন্দ্র, তারপরে চাঁদ, তাহলে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে চাঁদ। সংস্কৃত শব্দ লিখেছি হস্ত, আর অর্ধ তৎসম হয়েছে হন্ত, এবার এসেছে হাত। তাহলে দেখো সংস্কৃত শব্দ ছিল অর্থাৎ তৎসম শব্দ ছিল হস্ত, অর্ধ তৎসম হয়েছে হন্ত, এবার তদ্ভবে গিয়েছে হাত। তাহলে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে ব্যবহৃত হয়েছে। এমন আরো শব্দ তদ্ভব শব্দ আছে। যেমন চামার, সোয়ার থেকে হয়ে গেছে চামার। এভাবে প্রচুর শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে, এই জন্য একে বলা হয় তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। আবার শোনো, সংস্কৃত থেকে যে শব্দ এসেছে বাংলায় তাকে বলা হয় তৎসম শব্দ, আর যে শব্দ সংস্কৃত থেকে অল্প বিস্তার পরিবর্তন হয়েছে তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ, আর যে শব্দ সংস্কৃত থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়েছে সেটা হলো তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত ছিল চন্দ্র, অর্ধ তৎসম ছিল
কি চন্দ্র অর্ধ তৎসম হয়েছে চন্দ্র আর তদ্ভবে হয়েছে চাঁদ। সংস্কৃত ছিল হস্ত, অর্ধ তৎসম ছিল হন্ত আর তদ্ভবে হয়েছে হাত। হস্ত হন্ত হাত, চন্দ্র চন্দ্র চাঁদ। এইভাবে সংস্কৃত থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেটা আছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এরপরে আছে দেশি শব্দ। চার আছে দেশি শব্দ। দেশি শব্দ কি? এটা আমরা সবাই জানি যে শব্দ প্রাচীন কাল থেকে বা প্রথম দিক থেকে বাংলায় ব্যবহৃত হয়ে আসছে সেটা হচ্ছে কি বা দেশি শব্দ, অর্থাৎ যে শব্দ বাংলাদেশে আদিম কাল থেকে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে দেশি শব্দ। বাংলাদেশের আদিমকাল, বাংলাদেশের ভাষার বা বাংলা শব্দের উৎপত্তি কি? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, ওখান থেকে বাংলা ভাষার উৎপত্তি। সেখান থেকেই যে ভাষা বাংলায় ব্যবহৃত হয়েছে সেই ভাষাকে বলা হয় দেশি শব্দ। যেমন বলি কুলা, যেমন এক আছে কুলা, ঢেকি, কুলা, ঢেকি, ডাব, ডাগর, ডাব, ডাগর, এগুলো আছে দেশি শব্দ। যে ভাষা বা যে শব্দগুলো আদিম কাল থেকে বাংলায় ব্যবহৃত আছে সেটাকে বলা হয় দেশি শব্দ। এরপর আরেকটি শব্দ আছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ 5 নম্বর আছে বিদেশি শব্দ। 5 নম্বর আছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ, এখন এই বিদেশি শব্দ কি? আদিমকাল থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন দেশের মানুষ এই দেশে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল। তখন তারা এসে এই দেশের মানুষের সাথে কথাবার্তার কারণে কিছু কিছু শব্দ তাদের দেশি শব্দ প্রয়োগ করার কারণে সেই শব্দ একসময় এই বাংলায় প্রচলিত হয়ে গেছে। সেই শব্দকে বলা হয় বিদেশি শব্দ, অর্থাৎ বিদেশি ভাষার শব্দকে বলা হয় বিদেশি শব্দ। আবার শোনো, আদিমকাল থেকে বা বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই বাঙালির জন্মলগ্ন থেকে বিদেশিরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য এ দেশে যখন আসতো তখন তারা তাদের মুখের ভাষাকে অনেক সময় মানুষের সাথে যখন যাতায়াত করতো, অর্থাৎ মানুষের সাথে কথাবার্তা বলতো, তখন তাদের কিছু ভাষা এদেশের মানুষ আয়ত্ত করে ফেলে এবং যা পরবর্তীতে দেশি শব্দের মতো মনে হয়। অর্থাৎ এই বিদেশিদের শব্দকে আমরা বলাই বিদেশি শব্দ। বিদেশি শব্দ বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আরবি, ফার্সি, উর্দু, পর্তুগিজ, হিন্দি, ইংরেজি, ফরাসি, এরকম ইত্যাদি অনেক প্রকার বিদেশি শব্দ আছে। অর্থাৎ বিভিন্ন দেশের নাম অনুসারে এই শব্দগুলোর নামকরণ করা হয়েছে বা সেদের ভাষা অনুযায়ী এই শব্দগুলোর নামকরণ করা হয়েছে। যেমন আরবি শব্দ হতে পারে, আরবি কি হতে পারে? আল্লাহ। আল্লাহ কি আরবি শব্দ? আল্লাহ, ইসলাম, এগুলো আছে আরবি শব্দ। তাহলে আমরা লিখি একটা আছে আরবি। বিদেশি শব্দের মধ্যে আমরা দুটো একটা উদাহরণ দিই। আরবি আছে আল্লাহ, ইসলাম। এবার আছে যে ফার্সি। এরকম আরবি শব্দের মধ্যে আবার ফার্সি শব্দ আছে, যেমন খোদা, গুনা, খোদা, খোদা, গুনা, নামাজ। নামাজটা তোমরা হয়তো আরবি শব্দ মনে করতে, কিন্তু নামাজ আছে ফার্সি শব্দ। তাহলে কি আরবি শব্দ আছে, এরকম ফার্সি শব্দ, ইংরেজি শব্দ আছে। ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ যেমন স্কুল, কলেজ, ডাক্তার, মাস্টার, এগুলো আছে ইংরেজি শব্দ।
তাহলে বিদেশি শব্দের মধ্যে বিভিন্ন প্রকার শব্দ আছে, আমরা দেখলাম আরবি, ফার্সি, ইংরেজি। এবার থেকে আসলে একটা দেখি, যেমন আছে কি পর্তুগিজ। পর্তুগিজ, পর্তুগিজ শব্দ কি আছে? আনারস। পর্তুগিজ, আনারস, আলপিন, আলমানি ইত্যাদি। এরপর আছে কি, যদি বলি ফরাসি শব্দ, ফরাসি শব্দ। ফরাসি শব্দ কি? ফরাসি ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় ব্যবহৃত হয়েছে এগুলো আছে ফরাসি শব্দ। যেমন কার্তুজ, যেমন কার্তুজ, কুপন। এমন আছে কি ওলান্দাজ। এভাবে বিভিন্ন ভাষার শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে। এইগুলো যে ভাষার শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে তাকে আমরা বিদেশি শব্দ বলি, অর্থাৎ বিদেশের বিভিন্ন শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে যেগুলো, সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। এমন আছে ওলান্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, চীনা, মায়ানমার বা বার্মার ভাষার শব্দ ইত্যাদি। তো বন্ধুরা বুঝলে তাহলে শব্দ কাকে বলে? অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। এই শব্দ প্রধানত আমরা তিন ভাগে ভাগ করি, একটা গঠনমূলক, একটা উৎসমূলক আর অর্থগত ভাবে। এই গঠনমূলক শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। অর্থমূলক ভাবে শব্দ তিন প্রকার, একটা আছে যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যৌগিক শব্দ। আর উৎসমূলক ভাবে শব্দ পাঁচ প্রকার, একটা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। তো বন্ধুরা বুঝলে তাহলে আজকে আমরা পড়লাম শব্দের শ্রেণী বিভাগ। ইনশাআল্লাহ দেখা হবে আবার আগামী ক্লাসে। ততক্ষণ তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।